আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এই প্রশ্নটা বা প্রশ্নগুলো আগে থেকে ছিল। পেপ গার্দিওলা এতদিন ধরে সেই জিনিসগুলো অ্যাভয়েড করে যেতে পেরেছেন, কারণ তার পক্ষে রেজাল্ট ছিল, সাফল্য ছিল। এখন যখন রেজাল্ট পক্ষে নেই, তখন পেপ গার্দিওলা রীতিমতো প্রশ্নবাণে জর্জরিত হবেন। ক্লিয়ার কাট একটা প্রশ্ন এই মুহূর্তে ইংলিশ মিডিয়া ছুড়ে দিচ্ছে, সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি একটার পর একটা ম্যাচে যে রীতিমতো ধরাশায়ী হচ্ছে। সর্বশেষ জুভেন্টাসের বিপক্ষে যে 2-0 গোলে তারা হেরেছে, সেখানে একটা জিনিস একেবারে স্পষ্ট, এ দলটার মিডফিল্ডে যথেষ্ট পরিমাণ ভ্যারিয়েশন নেই, খুব একটা বেশি কিন্তু আসলে গতি নেই। মিডফিল্ডে কেউই ওই রোলটা প্লে করতে পারছেন না যেটা রদ্রির আশেপাশে, এবং সব মিলিয়ে মিডফিল্ডে একটা স্থবিরতা ফাইনাল থার্ডের ওভারঅল ইনপুটটাতেও কিন্তু একটা এফেক্ট রাখছে, এবং ফাইনাল থার্ডের প্লেয়াররা খুব একটা বেশি ভালো কোনো কিছু এখানে অ্যাচিভ করতে পারছেন না। এলিং হল্যান্ডকে সামনে রেখে পেছনে একই একাদশে কেভিন ডি ব্রুইনা, বার্নার্ডো সিলভা, জ্যাক গ্রিলিশ, ডোকু সকলকে একই সঙ্গে নামিয়ে দেওয়ার পরও কিন্তু খুব একটা বেশি আক্রমণাত্মক ফুটবল এখানে একেবারেই খেলতে পারেনি ম্যানচেস্টার সিটি। বরঞ্চ জুভেন্টাস মিডফিল্ডে লোকাটেলি অথবা ইলডিস কনসাইসো বা কুপমেইনার্স এই প্লেয়ারদের মাধ্যমে যথেষ্ট কন্ট্রোলড একটা ফুটবল কিন্তু খেলেছে। এখন কেন আসলে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডে যথেষ্ট পরিমাণ কন্ট্রোল নিতে পারছে না, কিংবা আসলে ম্যানচেস্টার সিটির সমস্যার জায়গা কোনটা, যেটা আসলে পেপ গার্দিওলা নিজেও স্বীকার করেছেন, একের পর এক ইনজুরি এবং স্কোয়াডে যথেষ্ট বিকল্প না থাকা এই জিনিসটা তাকে ভোগাচ্ছে। এমন সিচুয়েশনে ইংলিশ অনেকগুলো মিডিয়া, যেমন গোল.com-এর একটা রিপোর্ট দেখলাম, যেখানে তারা দাবি করেছে এমন সিচুয়েশনে আপনার একাডেমির প্লেয়ার, অর্থাৎ আপনার যদি ইউথ একাডেমি থেকে তরুণ প্লেয়াররা উঠে আসে, তাহলে তারা সবচেয়ে সেরা পারফরমেন্স দিতে পারেন। এই সময়টাতে আসলে একাডেমি প্লেয়াররা নিজেদের জাত চেনাতে পারেন, সে জায়গা থেকেও কিন্তু ম্যানচেস্টার সিটি ভুগছে। ভোগার একটা স্পষ্ট কারণ হিসেবে বলা হচ্ছে, যেমন গোল.com-এর এই রিপোর্টেও দেখলাম, ম্যানচেস্টার সিটি এত বেশি আর্থিক লাভের কথা চিন্তা করেছে যে একাডেমিতে অনেক দুর্দান্ত প্লেয়ার তৈরি হওয়ার পরে তারা কিন্তু তাদেরকে ধরে রাখেনি। যদি ধরে রাখতো, বিশেষ করে কয়েকটা নামের কথা বলছি, তাহলে হয়তো বা ম্যানচেস্টার সিটি এই মুহূর্তে এসে সেটা একটা বেনিফিট পেত। যেমন চেলসির জার্সিতে গত সিজন কিংবা চলতি সিজনে কোল পালমার যে লেভেলের পারফরমেন্সটা দিচ্ছেন, এই কোল পালমারকে কিন্তু পেপ গার্দিওলা বা ম্যানচেস্টার সিটির থিঙ্ক ট্যাঙ্ক ছেড়ে দিয়েছে, এবং চেলসিতে আসার পরে একটার পর একটা গোল করে যাচ্ছেন কোল পালমার, এবং তার মাঠের মধ্যে প্রেজেন্স, ওভারঅল তার পারফরমেন্সটা প্রতিপক্ষের ডিফেন্স লাইনটাকে বারবার ভাঙছে। এখানে আমি শুধুমাত্র গোলের দিকে ফোকাস করতে চাই না। কোল পালমার মাঠ থাকলে প্রতিপক্ষ ডিফেন্ডাররা একটার পর একটা ভুল করতে বাধ্য হচ্ছেন, পালমার কিন্তু সেভাবে পানিশ করছেন, অথচ এই প্লেয়ারটাকে খুবই সহজে পেপ গার্দিওলা বা ম্যানচেস্টার সিটি ছেড়ে দিয়েছে। এই জিনিসটার কথাও কিন্তু খুবই ঝাঁঝালোভাবে এই মুহূর্তে গোল থেকে শুরু করে বেশ কয়েকটা প্ল্যাটফর্ম কিন্তু আসলে বলছে। আরও বেশ কয়েকজন ফুটবলারের নাম উঠে এসেছে, যেমন এই মুহূর্তে বেয়ার লেভারকুসেনের টপ ক্লাস একজন ফুলব্যাক হয়ে উঠেছেন জেরেমি ফ্রিম্পং। এরা সকলেই কিন্তু কোনো না কোনো সময় ম্যানচেস্টার সিটির ইউথ একাডেমির একটা পার্ট ছিলেন। এই প্লেয়ারদেরকে ধরে না রাখাটা একটা বড় রকমের নাকি ভুল হয়েছে, এবং শুধুমাত্র মিডফিল্ড না, আপনি নিশ্চয়ই পজিশনগুলো দেখেছেন, সেখানে ক্লিয়ার কাটভাবে বলা যায় যে ডিফেন্স, মিডফিল্ড, এমনকি কিছু ক্ষেত্রে পালমারের মতো প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভাঙতে পারেন এমন প্রোফাইলকেও ছেড়ে দেওয়া ম্যানচেস্টার সিটিকে ভুগিয়েছে। এবং এখানে ওই যে বললাম, একাডেমির প্লেয়ারদেরকে কিংবা যারা আসলে বেঞ্চে আছেন বা পরবর্তী স্টেজের জন্য অপেক্ষা করছেন, তাদেরকে ধরে না রেখে বিক্রি করে দেওয়াটা নাকি একটা বড় রকমের ভুল ছিল। অ্যাগেন, আমি এখানে একেবারে পেপ গার্দিওলার ঘাড়ে সকল রকমের দোষ চাপিয়ে দিচ্ছি না, শুধুমাত্র একটা প্রশ্ন রেখে যাচ্ছি। ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে বিশাল পরিমাণ অ্যামাউন্ট যে ইনকাম করার একটা প্রবণতা, সেটার কিন্তু প্রমাণ আমি মাত্র কিছুদিন আগে পেয়েছি, যখন দেখা যাচ্ছে যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সাধারণত যখন কোনো ক্লাব বিনিয়োগ করার মতো জায়গায় থাকে না, সাধারণত তারা সামার পর্যন্ত, অর্থাৎ সিজন শেষ পর্যন্ত অপেক্ষা করে। সেখানে ম্যানচেস্টার সিটি আসলে বিনিয়োগ হয়তো বা করতে পারে, কিংবা তাদের সে অ্যাবিলিটি আছে, কারণ তারা একটা বড় রকমের প্রফিট গত সিজনগুলোতে কামিয়েছে। এই যে প্রফিট কামানো, একটা বড় অঙ্কের মুনাফার দিকে সবসময় ফোকাস করা, এটার যেমন পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড কিন্তু এই মুহূর্তে আসলে ম্যানচেস্টার সিটি আসলেই ফিল করছে। আপনি অনেক বেশি প্রফিট জেনারেট করতে গিয়ে হাতে খুব একটা বেশি প্লেয়ার রাখেন না, ইউথ একাডেমির প্লেয়ারদেরকে বিক্রি করে দেন, তখন এমন সিচুয়েশনে বিপদে পড়ে যান। ম্যান সিটি সেই বিপদটা নিজেরাইকে ডেকে আনলো। আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই জানাবেন।